হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো সংসারের কাজকর্ম দিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সাথে আজকে কিছু টিপস শেয়ার করব। এই 10টি টিপস আপনারা মানলে অবশ্য দ্রুত ঘরবাড়ি আপনারাও গোছাতে পারবেন। শুরুতে দেখতে পারছেন আমি কিচেনে চলে এসেছি ভিডিও শুরুতে। আজকে কিচেন থেকে ভিডিওটি স্টার্ট করেছি। এই যে কিচেনে আসার পর সকালবেলা কিচেনে যে এলোমেলো জিনিসগুলো থাকে প্রথমত এই জিনিসগুলো গুছিয়ে নেবেন। আর সবারই সিঙ্ক এরিয়াতে যে কোনো একটা ঝুড়ি থাকে বা স্ট্যান্ডার থাকে প্লেট বাটি রাখার জন্য। আর সেই স্ট্যান্ডার থেকে প্রথমত শুকনো জিনিসগুলোকে সরিয়ে নিয়ে তারপর সিঙ্কে যে ধোয়া বালতিগুলো থাকে সেগুলোকে করে নেবেন। কারণ হচ্ছে যে আপনি যদি স্ট্যান্ডারের আগেরগুলো না গোছান তাহলে পরবর্তীতে সিঙ্কে জমা থাকা হাঁড়ি পাতিল কীভাবে রাখবেন বলেন তো? আচ্ছা যাই হোক, 1 নাম্বার টিপসে আপনাকে প্রথমত স্ট্যান্ডারের আগে থাকা সবগুলো প্লেট বাটি গুছিয়ে নিতে হবে। দ্বিতীয়ত আপনাকে সিঙ্কে থাকা প্লেট বাটিগুলো ধুয়ে আবার আগের জায়গা মতো রেখে দিতে হবে। তাহলে একদিকে আপনার সিঙ্কে থাকা যে জিনিসগুলো গুছানো হয়ে গেছে, অন্যদিকে আপনার সিঙ্কে থাকা যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো ক্লিন করা হয়ে গিয়েছে। তাহলে একদিকে গুছানো হয়ে গেছে আর একদিকে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এরপরে চলে এসেছি এই যে বেসিং এরিয়াতে। আমাদের সবার বাসায় বেসিং এরিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলে কিন্তু ওই বেসিংয়েতে আসা হয়। কারণ সকালবেলা ব্রাশ করার জন্য আমরা কিন্তু সর্বপ্রথম এই বেসিংয়ে আসি। বেসিংয়েটা যদি একটু পরিষ্কার থাকে বা নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে দেখতে কিন্তু ভালো লাগে নিজের কাছে। ওটা ইউজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ হয়। যাই হোক, এখানে আমি 2 নাম্বার টিপসটা দেখাচ্ছি। বেসিংয়ের যে কলটা আছে এই কলটা কিন্তু অনেক সময় লাল হয়ে থাকে। আমাদের বাসায় এরকম খালি পেপসোডেন্ট থাকেই সবার বাসায়। যে পেপসোডেন্টটা ইউজ করে পেপসোডেন্টটা শেষ হয়ে যাওয়ার পর এভাবে কেটে কিছুটা অংশ দিয়ে আপনি এই কলটাকে ভালোভাবে মেজে নেবেন, তাহলে দেখবেন একদম চকচকে হয়ে গেছে। লাল লাল একটা আবরণ যে থাকে সেটা আর থাকলো না। আর নিচের অংশটাও একটু হারপিক দিয়ে ক্লিন করেছি। সব মিলিয়ে পুরো জায়গাটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর এটাকে আমি আবার জায়গা মতো গুছিয়ে নেব। আমি জানি পেপসোডেন্টের অনেক দাম বা দ্রব্যমূল্যের অনেক দাম। আমি বলছি না যে আপনি ভালো পেপসোডেন্ট দিয়ে সেটা নষ্ট করার জন্য। ওই যে আপনার মাস শেষ হলে তো একটা পেপসোডেন্ট আপনার জন্য এমনি বের হয়। যে খালি যে কোটাটা থাকে সেটা থেকে একটু কেটে আপনি কিন্তু এভাবে আপনার কলগুলো পরিষ্কার করে নিতে পারেন। বেসিংয়ের কল বলেন, তারপর সিঙ্ক এরিয়ার কল বলেন, ওয়াশরুমের কল বলেন, সবগুলা কল কিন্তু আপনি এভাবে পরিষ্কার করে নিতে পারেন। এতে করে আপনার একটা দিকে পরিষ্কার পরিচ্ছন্ন হলো, সেই সাথে আপনার জায়গাটার সাথে সাথে দ্রুত গুছিয়ে নিতে পারলেন। আমার এখানে কিছু মানি প্লান্ট আছে, তবে দুঃখের বিষয় আমার হাতে মানি প্লান্ট একবারে হচ্ছে না। খুব নাজেহাল অবস্থা মানি প্লান্টের, যার কারণে আসলে একেবারে কি বলবো নিস্তেজ হয়ে আছে আমার হাতের এই মানি প্লান্টগুলা। যাই হোক, এগুলোকে একটু গোসল করিয়ে দিয়েছি আর এই জায়গাটাতে রেখে দিয়েছি। সকালবেলা এসে যখন সবুজের একটু ছোঁয়া দেখবো তখন মনটা একদম শান্তি হয়ে যাবে, প্রশান্তিতে চোখগুলো জুড়িয়ে যাবে। তো যাই হোক, আমি একটা টাওয়ালকে ভিজিয়ে তারপর পানি ঝরে ভালোভাবে আমি গ্লাসটাকেও মুছে দিয়েছি। এরপরে চলে এসেছি বেডরুমে। আজকে আমি ড্রয়িং রুমের যে বেডটা আছে সেটা গোছাবো। 3 নাম্বার টিপসে আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে সর্বপ্রথম মশারিটা সবসময় এভাবে গুছিয়ে রাখবেন। একটা মশারি একটা বেডকে এলোমেলো রাখার জন্য কিন্তু যথেষ্ট। দেখতে পাচ্ছেন মশারিটাকে আমি একটা কুশন কভারে ভরে নিয়েছি। কিছুতেই বোঝা যাচ্ছে না যে এখানে মশারি নাকি অন্য কিছু। একদিকে যেরকম সৌন্দর্য বর্ধন করছে, অন্যদিকে আমার জিনিসটাও গোছানো আছে বা সেফ জায়গায় আছে। একটা জায়গায় আছে, হাতের কাছেই আছে। তো যাই হোক, এই টিপসটা সবাই ফলো করবেন, তাহলে আপনাদের বাসাবাড়ি দ্রুত পরিষ্কার ও গুছানো থাকবে। এরপর চলে আসি 4 নাম্বার টিপসে। এই যে আমাদের এখন সবার বাসায় কাঁথা কম্বল কিন্তু থাকে, আর কাঁথা কম্বলকে এভাবে যদি একটু ভাঁজ করে রাখেন একটার ভিতরে ঢুকিয়ে, তাহলে
বাচ্চারাও ইজিতে খুলতে পারবে না। সেই সাথে আপনিও যদি বারবার নাড়াচাড়া করেন কিন্তু এই কাঁথা কম্বলগুলো কিছুতেই ইজিতে খুলবে না। বাঁশটা দেওয়ার পর এত সুন্দর লাগছে, সেই সাথে জিনিসটা কিন্তু খুবই হেল্পফুল একটা টিপস আরকি। তো যাই হোক, এরপরে আমি কাঁথা কম্বলগুলো সরিয়ে বা মশারিটাকে সরিয়ে আমি আমার বেডটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ৫ নাম্বার টিপসে আমি একটা কথাই বলব, প্রত্যেকদিন আপনাকে অন্তত একটা বার নিয়ম করে হলো আপনার বাসার যে বেডগুলো আছে সেগুলাকে ঝেড়ে দিবেন। তাহলে দেখবেন আপনার বাসাটা দ্রুত গোছানো হয়ে যাবে, সেই সাথে পরিষ্কার থাকবে। আপনি লং টাইম ৫, ৬ দিন, ৭, ৮ দিন কিন্তু একটা বেডে হাত দিলেন না, একটু ঝাড় দিলেন না, তাহলে তো আপনাকে অন্য একটা দিন একদম লম্বা একটা টাইম নিয়ে ওই বেডটাকে পরিষ্কার করতে হবে। কেন রে ভাই? আপনি যখন বাসায় আছেন তাহলে প্রত্যেকদিন যদি নিয়ম করে আপনার বাসার সমস্ত ফার্নিচারগুলোকে একটু মোছা দেন, সেই সাথে বেডশিটগুলো চেঞ্জ করে বেডটাকে একটু ঝেড়ে দেন, তাহলে আপনাকে আর একদিনেও অনেক পরিশ্রম করতে হলো না। দ্রুত আপনার কাজ শেষ হয়ে যাবে, প্রতিদিনের কাজ প্রতিদিন। যাই হোক, এরপরে ৬ নাম্বার টিপসে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন খাবার টেবিলটা আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আর এই টেবিলটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আর এই টেবিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আপনাকে প্রত্যেকদিন খাবারের পরে কিন্তু নির্দিষ্ট একটা সময়ে বা নির্ধারিত একটা সময়ে কিন্তু আপনাকে টেবিলটা পরিষ্কার করে নিতে হবে। সাথে টেবিলটা পরিষ্কার করে নিলে দেখবেন টেবিলের উপরে যে মশা-মাছি আসার একটা যে উপদ্রব আছে সেটা কিন্তু একবারে আসবে না। সেই সাথে আপনার টেবিলটা সবসময় গুছানো পরিপাটি থাকবে। বাইরে থেকে একজন লোক যদি হঠাৎ করে আপনার বাসায় এন্ট্রি করে, কিছুতেই বুঝতে পারবে না আদৌ কি আপনার বাসায় টেবিলটাতে খাওয়া-দাওয়া করেন নাকি এটা এভাবেই গুছিয়ে রাখেন। যেমনটা আমি করি। আমার বাসায় কখনো কেউ আসলে এটা বলতে পারে না যে আমার বাসায় টেবিলে কি আদৌ খাওয়া-দাওয়া করি বা নাস্তা করি নাকি এটা সবসময় এভাবেই পরিপাটি থাকে। কারণ ওই যে আমি সাথে কাজটা করে নিই, সেই সাথে আমার বাসাটা গোছানো থাকে, টেবিলটাও পরিষ্কার থাকে, আর মাছির আসার যে একটু উপদ্রব সেটা কখনোই থাকে না। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে আসে প্রতিদিনের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব। আমার ভিডিওটি দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়ারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু বড় করতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে, প্লিজ ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক মোটিভাই পায়। সেই সাথে বুঝতে পারছেন আপনাদের সুন্দর একটি কমেন্ট আর ছোট্ট একটি লেখা আমার জন্য কত উৎসাহজনক বা অনুপ্রেরণামূলক। তাই সবসময় ছোট্ট একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে আমার সাথে থাকবেন। আপনাদের ছোট্ট একটি লাইক, সুন্দর একটি কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান। যাই হোক, আপনাদেরকে এক নজরে আমি আমার ড্রয়িং স্পেসটাকে গোছানোর পর ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমার এই খাটটা নিয়ে অনেক আপুদের প্রশ্ন থাকে, আমার এই খাটটা কত দিয়ে নিয়েছি, আমার এই খাটটা কেমন ইউজ করতে কেমন হচ্ছে, আমার এই খাটটা ডিজাইনটা ভালোভাবে যেন দেখিয়ে দিই। তো সেই আপুদের উদ্দেশ্যে আমি আমার খাটটা আজকে কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আপুরা যদি আজকে কোনো কোশ্চেন থাকে তাহলে আপুরা পেয়ে যাবেন। এমনকি একদম অনেকটা টাইম নিয়ে আমি খাটের ডিজাইনটা দেখিয়েছি। কোনো আপুরা যদি স্ক্রিনশট দিয়ে নিতে চান তাহলেও নিতে পারবেন। এই যে টেবিলের উপরে যে ছোট্ট একটা আমি কি বলবো, এটাকে আমি কলসি বলি। এই কলসিটা রাখাতে এত সুন্দর লাগছিল আসলে টেবিলটা। ছোট কিছু জিনিসে কিন্তু আমাদের ঘর সাজাতে অনেক হেল্পফুল করে বা অনেক সাহায্য করে। তো যাই হোক, এই তো আমি এক নজরে পুরা আমার ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাদামাটা সব কিছু, আমার লাইফস্টাইলটাও সাদামাটা, সেই সাথে আমার বাসার ফার্নিচারগুলোও সাদামাটা। আর এই সাদামাটার জিনিসগুলোকে আমি একটু অসাধারণভাবে সাজিয়ে রাখি মনের প্রশান্তি নিয়ে আসার জন্য। কারণ হচ্ছে দেখবেন আপনার বাসাটা যখন গোছানো পরিপাটি থাকবে তখন কিন্তু আপনার মনে বিশাল রকম একটা প্রশান্তি কাজ করবে। এলোমেলো বাসা থেকে আপনি যদি রোস্ট পোলাও খান, আপনার শান্তি লাগবে না, যেমনটা আমার সাথে হয়। আমি কোথাও গেলে যদি কারো বাসায় যাই, বাসাটা গোছানো পরিপাটি থাকে, আমি কিছুক্ষণ বসে কথা বলি। বাট যদি কারো বাসায় এরকম এলোমেলো হয়ে থাকে তখন কিন্তু আমার ভালো লাগে না। আমি সেখানে খুব বেশি কতক্ষণ নিয়ে থাকি না বললে চলে। যদিও কোনোভাবে এন্ট্রি করি তাহলে খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। কাল থেকেই আমি খুব একটু খুঁতখুঁতে স্বভাবের। আমি আমার ডিকশনারিতে কখনো এলোমেলো শব্দটা নেই, আমার ডিকশনারিতে কখনো অপরিষ্কার শব্দটা নেই, আমার ডিকশনারিতে কখনো ময়লাযুক্ত জিনিসের কোনো শব্দ নেই। আমার কাছে হচ্ছে সব কিছু ক্লিন থাকবে, সেই সাথে গোছানো পরিপাটি থাকবে সর্ব অবস্থায় সবসময়। তাই আসলে শত চেষ্টা করি নিজের সামর্থ্য দিয়ে নিজের সংসারটাকে পরিপাটি করে রাখতে। যাই হোক, ড্রয়িং স্পেসটা তো ভালো করে দেখিয়ে দিয়েছি। আজকে চলে এসেছি আমার যে মেশিনে ওয়াটারে যে কাজগুলা পড়ে
ওই কাজগুলা যেখানে আমি রাখি আর কি কাস্টমারের যে কাপড় চোপড়গুলা, ওই ছোট্ট মিনি র্যাকটাকে আজকে ভাবলাম একটু গুছিয়ে নেব। এত এলোমেলো হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু ওয়াটারের কাজ। ওয়াটারের এত কাজ কিন্তু ঠিকমতো কাজ করতে পারছি না। অনেক কাজ জমা হয়ে আছে, বাচ্চাদের এক্সাম, এদিকে ইউটিউব, এদিকে সংসার সামলানো, সবকিছু মিলে মাঝখানে নিজেও কিন্তু লম্বা একটা টাইম ধরে অসুস্থ থাকি। প্রত্যেকদিন নির্দিষ্ট দিনের নির্দিষ্ট একটা সময় আমাকে কিন্তু শুয়ে থাকতে হয় ১ থেকে ১.৫ ঘন্টা। ১ থেকে ১.৫ ঘন্টা যখন আমাকে অসুস্থতার কারণে শুয়ে থাকতে হয়, তখন আমার সংসারে ১২টা বেজে যায়। পরবর্তীতে আমার কাজের চাপ আরও বেশি বেড়ে যায় এক কথায়। তো যাই হোক, তো আজকে ভাবলাম না যত কাজ থাকুক না কেন, এই যে কাস্টমারের কাপড় চোপড় রাখার যে একটা র‍্যাক আছে বা কাস্টমারের কাপড় চোপড়গুলা, সেগুলাকে আমি একটু গুছিয়ে রাখবো। সেই সাথে র‍্যাকটাকে একটু ক্লিন করব। যত সিম্পল জিনিসই হোক না কেন, সংসার জীবনের ১ম এ জিনিসগুলোতে থাকে অনেক মায়া, যত্ন, ভালোবাসা, অনেক কিছু। এই র‍্যাকটা দেখছেন, এটা আমার সংসার জীবনের ১ম এ শুরুতে র‍্যাক। এই র‍্যাকটা আমি অনেক পারপাসে ইউজ করেছি। প্রথমত প্লেট বাটি দিয়ে ইউজ করেছি, তারপর পেঁয়াজ রসুন দিয়ে ইউজ করেছি, এরপর আমার ছোট ছেলে মেয়েদের কাপড় চোপড় রাখাতে ইউজ করেছি। এখন আমি এরপরে আমি এটাকে জুতা দিয়ে ইউজ করেছি, মানে জুতার র‍্যাক হিসেবে ইউজ করেছি বা শো র‍্যাক হিসেবে ইউজ করেছি। আর এখন আমি এটাকে কাপড় চোপড় রাখার ক্ষেত্রে ইউজ করছি। আচ্ছা যাই হোক, কিছু তো গল্প করা হলো, এরপরে চলে আসি ৮ নাম্বার টিপসে। ৮ নাম্বার টিপসে এই যে দেখতে পাচ্ছেন, যখন আপনি কাটাকাটি করবেন যেকোনো কিছু, সবজি বলেন বা যেকোনো কিছু বলেন, সবসময় নিচে একটা পলিথিন বা এরকম একটা চটের বস্তা বিছিয়ে নেবেন। তাহলে আপনি যেই জায়গাটাতে কাটাকাটি করবেন, হোক মাছ মাংস হোক বা সবজি, যেকোনো কিছু হোক না কেন, আপনার নিচে কোনো ময়লা পড়বে না। আপনি সাথে সাথে এই যে বস্তাটা সহ উঠিয়ে নিয়ে বাইরে ঝেড়ে ফেলতে পারবেন, না হলে ময়লাগুলা আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারবেন। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনি কিন্তু খুব অনায়াসে কিন্তু আপনি আপনার সংসারের কাজগুলো দ্রুত করে নিতে পারবেন। ৭ নাম্বার টিপসে এখানে একটা টিপস বলি, যে শাক বা সবজি কোনো কিছু কেটে ধোয়ার চেষ্টা করবেন না, সবসময় আস্তে আস্তে ধোয়ার চেষ্টা করবেন। আজকে যদিও আমি ভিডিওটা এখানে কিছুটা স্কিপ করে ফেলেছি, যার কারণে আসলে আমি যে ওয়াশ করেছি শাকগুলা সেটা আর দেখাতে পারিনি। যাই হোক, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব। এরপরে চলে এসেছি একটা পার্সেল নিয়ে। শুধু যে সংসারে কাজকর্ম নিয়ে পড়ে থাকি তা কিন্তু না, মাঝে মধ্যে মনের একটা শান্তি দিই, সংসারের জন্য টুকিটাকি কোনো কিছু কিনি। আমার মতো কোন আপুরা এরকম আছেন বলেন তো? সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করতে পারলে নিজেকে অনেক প্রাউড ফিল মনে করেন? ইদানিং এত সংসারের প্রতি লোভ, ভালোবাসা, তারপর মায়া জন্ম নিয়েছে। আসলে রীতিমতো একটা জিনিস যদি সংসারের জন্য পছন্দ হয় আরকি, ওটা না কিনতে পারলে একবারে শান্তি হয় না, মানে ঘুমে আসে না। এরকম একটা অবস্থা হয়ে যায়। আমার উইশ লিস্টে থাকা অনেক দিনের এই কি বলবো, চপিং বোর্ডটা। এটা চপিং বোর্ড মূলত আমার আছে। এটা জাস্ট আমি ফল কাটার জন্য নিয়েছি। তো যাই হোক, অবশেষে উইশ লিস্টে থাকা আমার সেই পছন্দের জিনিসটা বা পছন্দের তালিকায় থাকা জিনিসটা অবশেষে হাতে পেয়ে গেলাম। আমার এই প্রোডাক্টটা এসেছে হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা। সালমা আপুর পেজ থেকে। সালমা আপুর একটা পেজ আছে ডেকোর অ্যান্ড ডেজেল নামে, আপুর ওই পেজ থেকে এসেছে। আমার এই চপিং বোর্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে অসংখ্য ধন্যবাদ সালমা আপু তোমাকে। সত্যি এই সিম্পল জিনিসটা বা এই ইউনিক জিনিসটা সত্যি এত সুন্দর ছিল, আসলে হাতে পাওয়ার পর বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সালমা আপু তোমাকে এত সুন্দর প্রোডাক্ট আমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, কথা বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।